আমার দেখা নওমি ছিল পুরো ভিন্ন। সেদিন নেকাব পরা মেয়েটা যদি নওমি হয়, তাহলে ওর মধ্যে এত পরিবর্তন কিভাবে? যে মেয়ে কখনোই হিজাব পরেনি, সে সম্পূর্ণ নিজেকে আড়াল করে নিল। আজলান তার ভাই সমতুল্য বন্ধুর সাথে বসে নিজের জীবনের কথা বলছিল। এই বন্ধু সবটা জানে তার ব্যাপারে। সে আজলানকে বলল, দেখ, 3 বছর কিন্তু কম সময় নয়। ইভেন একটা মানুষের পরিবর্তন হওয়ার জন্য এনাফ টাইম। সেটা তুইও জানিস। তোর মধ্যে কত পরিবর্তন এসেছে। আর এটাও হতে পারে তোর থেকে লুকিয়ে থাকার জন্য এমন। তাহলে আমি ওকে খুঁজে বের করব কিভাবে? যে লুকিয়ে থাকে তাকে খুঁজে বের করা যায়? গত 3 বছর ধরে নিজেকে শক্ত করলি আর এখন এসে ভেঙে পড়ছিস। যার জন্য নিজেকে শক্ত করলি তার সামনেই ভেঙে পড়বি। আজলান ছোট্ট করে শ্বাস ছাড়ল। সব ঘেটে হয়ে যাচ্ছে তার। মনে চাচ্ছে এখনই নওমিকে খুঁজে বের করে সব জেনে নিতে। তার দম বন্ধ লাগছে, ঘুম হচ্ছে না, কাজে মনোযোগ বসছে না। তার বন্ধু তৌহিদ চিন্তিত মুখে বলল, দেখ, তুই ওকে কোথায় খুঁজবি এটা জানি না, কিন্তু একটা ট্রিক্স কাজে লাগা। সরাসরি বাসা খুঁজে লাভ নেই। যদি নওমি একা থাকে তাহলে অবশ্যই কোনো জব করবে। একা অবশ্যই চলতে পারবে না। তার উপর তুই বলছিস একটা ছেলে আছে। আজলান ভেবে দেখল কথাটা ভুল নয়, কিন্তু এত বড় শহরে কোথায় কাজ করে এটা কিভাবে খুঁজবে সে? কিন্তু এটা কিভাবে খুঁজবো? এত এত কর্মস্থল। আজলান একটা ঢোক গিলল, বলল, শেষমেশ ফলো করা শুরু করবো একটা মেয়েকে? তাহলে তুই থাক, তোর মতন লোকদের এটাই প্রাপ্য। শালা খারাপের খারাপ। আরে আরে, রেগে যাচ্ছিস কেন দোস্ত? তোকে তোকে মাথায় নিয়ে নাচবো? মেয়েটার সাথে বিষয়গুলো ডিসকাস করা যেত না? যতই নিজের চোখে দেখ, একবার নিজের বউকে বিশ্বাস করা যেত না? তুই সরাসরি ওকে জিজ্ঞাসা করেছিলি কিছু? না, তবে কয়েকবার আমি ওকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। উল্টো রাগ দেখিয়ে আমার মাথা খারাপ করে দিত, যার কারণে আরো বেশি রাগ লাগতো। এছাড়া আমি ইনডাইরেক্টলি ওকে একবার জিজ্ঞেস করেছিলাম, ও সরাসরি না বলেছিল। আমি দেখে আসার পর এটা কিভাবে অস্বীকার করব? তৌহিদ অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দুটোই একই। কেউ কারো থেকে কম নয়। রেগে না গিয়ে দুজনের মধ্যে বোঝাপড়া করলেই হয়। এই দুইটিকে দেখ, বউ রাগলে জামাইও মাথা গরম করে বসে থাকতো। তোর যা মন চায় তাই কর। তোদের দুইজন মিলে 3টা বছর নষ্ট করেছিস। বাচ্চাটা যদি তোর হয় তাহলে বাচ্চাটা শৈশবের একটা অংশ তুই নষ্ট করেছিস। দুইজনের কেউই এই দায় এড়াতে পারবি? মেয়েটাও তোকে না জানিয়ে চলে গেল। অবশ্য তোকে বলে যাওয়ার মতন পরিস্থিতি তুই রাখিসনি। এখন আবার বলছিস আমি ফলো করব? তোর কিছুই করা উচিত না। এভাবে দেবদাস হয়ে ঘুরতে থাক তুই। আদনানের কথা উঠতেই আদনানের মুখ মলিন হয়ে গেল। প্রথম দিন আধো আধো গলায় কি সুন্দর বাবা ডাকলো। এই কঠোর হৃদয়টা কি একটু বুঝতে পেরেছিল? নমি নিশ্চয়ই ওকে চিনিয়েছে, না হয়ে চিনল কি করে? কিন্তু ওর সামনে কি সুন্দর বলে দিল ওর বাবা নেই। ইস, বুকটা বড্ড পুড়ছে। এই জন্যেই বুঝি নাম নিয়ে এত কিছু করেছে। ছেলেটার নাম কি? আদনান আজওয়াল। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটল আবার। তৌহিদকে বলল, জানিস, আমার ছেলেটা কত কিউট হয়েছে, দেখলে কোলে নিতে মন চায়। তাহলে ভাব 3টা বছর কি হারিয়েছিলি। ছেলেটা তোর কোলে পিঠে মানুষ হতো, কিন্তু একটা ভুলে সব তছনছ। হঠাৎ অস্থির হয়ে উঠল আজলান। এই অস্থিরতার তৌহিদ চেনে। সকলের সামনে কঠোর হলেও এই আজলান যে কতটা নরম সেটা শুধু তার গুটি কয়েকজন জানে। আজলান অস্থির কণ্ঠে বলল, আচ্ছা তৌহিদ, আদনান কোনোদিনও আমায় বাবা ডাকবে? তৌহিদের বুকে লাগলো কথাটা। তারও একটা ছোট্ট পরী আছে, আধো আধো কথা শিখেছে মাত্র। সে আজলানকে সান্ত্বনা দেয়ার ভঙ্গিতে বলল, ডাকবে না কেন? তুই তো বললি সেদিন ডাকলো। সেটা তো না জেনে ডেকেছে। যদি সত্যি নবমী ঠিক হয় আর আমি ভুল হই, তাহলে এত কিছু জেনেও ও বড় হয়ে আমাকে ঘৃণা করবে, তাই না? বলতে বলতে গলা কেঁপে উঠল তার। তৌহিদ আজলানের পিঠে হাত রেখে আলতো করে চাপ দিল। এক বুক দীর্ঘশ্বাস ফেলে বলল, অতীতের ভুলগুলোকে আঁকড়ে ধরে থাকলে তো আর ভবিষ্যৎ ঠিক হবে না আজলান। এখন ভেঙে পড়ার সময় নয়। আগে তুই সত্যিটাকে জানার চেষ্টা কর। নমি যদি কোনো অপরাধ না করেই থাকে, তবে তার ভেতরের অভিমানটা আর কষ্টটা তোকে দূর করতে হবে। তোকে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, স্বামী হিসাবে, বাবা হিসাবে। তবে সব ঠিক করার জন্য কষ্ট করতে হবে খুব। মেয়েটা কম কষ্ট পায়নি। কিছুক্ষণ পর তৌহিদ উঠে চলে গেল। আজলান বেশ খানিকক্ষণ একা বসে রইল। তার চোখের সামনে ভেসে উঠল এক একটা অতীতের ঘটনা।
যেগুলো এতদিন ভুলতে চেয়েছে সেগুলো এখন নিজেই মনে করছে। বিয়ের প্রথম দিকে নূরের সৎমা নূরের সামনে প্রশংসা করলেও নূর অর্থাৎ নওমীর আড়ালে ওর কানে অনেক কথা বলতো। আহিলের প্রচণ্ড রাগ হতো, কিন্তু নওমীকে বলতো না, সে কষ্ট পাবে বলে। এক পর্যায়ে সে নওমীর সৎমায়ের বাড়িতে যাওয়া কমিয়ে দিল। নওমীকেও যেতে দিত না বেশি। 1 মাস পর একদিন আহিল বাসায় ফিরে দেখল নওমী ফোন নিয়ে বিছানায় বসে মিটিমিটি হাসছে। আশেপাশে খেয়াল নেই, সে যে এসেছে সেই খবরও নেই। সে ডাকতেই নওমী থতমত খেল। আজ আগে ফিরেছে আহিল। আপনি এত তাড়াতাড়ি? তো কিছু না, বসুন, আমি শরবত নিয়ে আসছি। নওমী চলে গেল। আহিল ফ্রেশ হয়ে আসতেই নওমীর ফোনে একটা কল এলো। ফোনটা রিসিভ করতেই কেউ বলে উঠল, ওভাবে অফলাইন হলে কেন? তোমার হাজবেন্ড এসেছে নাকি? পুরুষ কণ্ঠ শুনতেই আহিল অবাক হয়ে গেল। এর মধ্যে নওমী রুমে ঢুকলো। আহিল ওকে দেখে ফোন এগিয়ে বলল, এটা কে? আমি তো চিনি না। তাহলে তোমাকে এগুলো কি কি বললো? নওমী ফোন হাতে নিয়ে নম্বর চেক করে বলল, এটা তো একটা আননোন নাম্বার, আমি কিভাবে জানবো? আমি ঘরে ঢুকেও দেখছি তোমার এদিকে খেয়াল দিই। ফোন দেখে মিটিমিটি হাসছো, কাহিনী কি? নওমী রেগে গেল, জোর গলায় বলল, আপনি সবসময় আমাকে এভাবে জেরা কেন করেন বলুন তো? আমি কি আপনার ঘরে বন্দি করে দিই? একটা সাধারণ বিষয় নিয়ে অহেতুক সন্দেহ করাটা আপনার রোগে পরিণত হয়েছে। আমি কি হাসতেও পারবো না? এই নিয়ে ওদের বাকবিতণ্ড চলল। 2 দিন কথা বলাও বন্ধ ছিল। এক পর্যায়ে আহিল মেনে নিল তারই ভুল। সে ক্ষমাও চেয়েছিল নওমীর কাছে। কিন্তু এরপরের ঘটনা শুধু আননোন নাম্বারই সীমাবদ্ধ রইল না। আহিলের চোখের সামনে এমনভাবে সাজানো হলো যে সে বিশ্বাস করতে বাধ্য ছিল। আহিলের অতীত। আননোন নাম্বারের ঘটনার পর আহিল মেনেই নিয়েছিল ওটা একটা রং নাম্বার। ভুল করে নওমীর কাছে চলে এসেছে। এ নিয়ে আর মাথা ঘামায়নি সে। এর কিছুদিন পর থেকেই আহিলের ফোনে বিভিন্ন ছবি আসতে থাকে। প্রথম যেই ছবিটা এসেছিল সেটা ছিল আবরারের সাথে নওমীর একটা ছবি। নওমী আবরারের হাত পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। এমন ছবি দেখে আহিল প্রথমে শক খেয়েছে, যেহেতু সে আবরারকে চিনত না। ইভেন নওমীর আপন মায়ের কোনো আত্মীয়কেই চিনত না। সে গলা উঁচিয়ে নওমীকে ডাকলো। নওমী রুমে আসতেই সে সোজা নওমীর সামনে গিয়ে ফোনটা বাড়িয়ে দিল। স্ক্রিনের ছবিটা দেখিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, কে ছিলে নওমী? নওমী ভ্রুকুচকে তাকালো। আজলানের কণ্ঠে অবিশ্বাস আর জোর করার ভঙ্গিটা তার আত্মসম্মানে গিয়ে লাগলো। সে দাঁতে দাঁত চেপে বলল, ও আমার মায়ের দিকের কাজিন আবরার ভাইয়া, যাকে আমি নিজের আপন ভাইয়ের মতো দেখি। আহিল কিছুটা দমে গেল। সে ছোট্ট করে জবাব দিল, ও, আমি তো চিনি না তাই। আহিলের কথা শেষ করতে না দিয়েই নওমী বলে উঠল, চেনেন না তাই নাকি আমায় বিশ্বাস করেন না তাই? কি বলছো এসব? বিশ্বাস করবো না কেন? নওমী তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, বিশ্বাস করবেন কিভাবে? আপনার মাথায় তো সবসময় নোংরা সন্দেহ ঘোরে। আপনি একটা আস্ত সন্দেহবাদীগ্রস্ত মানুষ। সব সময় মনে মনে শুধু খুঁজছেন আপনি যে কিভাবে আমায় দোষী প্রমাণ করা যায়। একটা সাধারণ বিষয় নিয়ে আপনি যেভাবে তিলকে তাল করেছেন, তাতে আপনার সাথে থাকাটাই এখন আমার জন্য দম বন্ধকর হয়ে উঠছে। নওমী, রাগ দেখাবেন না। শুধু আপনার রাগ আছে, আমার নেই? যা খুশি আপনি বলতে পারেন আর আমি চুপচাপ মেনে নেব? কখনোই না। আপনার এই সন্দেহের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট। সেদিন কোন এক কলের কথা বললেন আপনি, কই? হ্যাঁ, আমি যখন আপনার সামনে কল ব্যাক দিলাম তখন তো নাম্বার অফ দেখালো। তাহলে আপনি কল দিয়ে এসব বলেন বুঝি? এই যে এই ছবিটা আবরার ভাইয়ের সাথে আমার কখনকার ছবি আপনি ঘেটে খুঁজে বের করে এনেছেন। কেন এনেছেন? আমায় দোষী বানানোর জন্য? কি পাচ্ছেন এসব করে? আমার না আর সহ্য হচ্ছে না, বিশ্বাস করুন। নওমীকে প্রথমবার এত চিৎকার করতে শুনল আহিল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। শান্ত হয়ে বলার চেষ্টা করলো, নওমী, আমি কেন এসব খুঁজে বের করতে যাব? আবার ফোনে একটা আননোন নম্বর থেকে এই ছবিটা পাঠানো হয়েছে। আমি জাস্ট জানতে চেয়েছিলাম লোকটা কে। এখানে দোষী বানানোর কি আছে? নওমী ব্যঙ্গাত্মক এক চিলতে হাসি ফুটিয়ে বলল, পাঠানো হয়েছে? কে পাঠাবে? কোন ভূত এসে আপনার ফোনে আমার আর আপনার ভাইয়ার ছবি দিয়ে যাবে? এসব আপনার মন গড়া গল্প আহিল। আপনার মেয়ে লিগও অনেক বেশি, তাই আপনি এসব বানাচ্ছেন। আহিল অনেকক্ষণ যাবৎ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু নওমীর একের পর এক চিৎকার আর অবাধ্য উত্তর ওর মেজাজ বিগড়ে দিতে লাগলো। নওমী, মুখ সামলে কথা বলো। আমি তোমাকে খুব ভদ্রভাবে জিজ্ঞেস করেছিলাম। আর যে ছবিটার কথা বলছো সেখানে তুমি ওর হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছো। যে কোনো স্বামী তার স্ত্রীর এমন ছবি অন্য কারো কাছ থেকে পেলে মাথা ঠিক রাখতে পারে না।
আমি অন্তত তোমার মতো চিৎকার করে খড় মাথায় তুলিনি। তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসলো দুজনে। দুজনের এই ঝগড়া আর জেদের তালবাহানায় আসল সত্যটা সেদিনও ঢাকা পড়ে রইল, আর তাদের সাজানো সংসারের সুতো আরও একটু ছিঁড়ে গেল। এরপর থেকে বহুবার আহিলের কাছে ছবি এলেও সে সম্পূর্ণ ইগনোর করে যেত। কয়েকবার সে চেয়েছে নমির সাথে এই নিয়ে কথা বলতে, কিন্তু মনে হতো নমি বোধ হয় আবার ভুল বুঝবে, হয়তো ভাববে আহিল ওকে সন্দেহ করছে, ওকে বিশ্বাস করছে না। কিন্তু আহিল ওকে সন্দেহ করেনি, সে বুঝতে চাচ্ছিল কোনো একটা ষড়যন্ত্র চলছে, কিন্তু নমির সাথে এই নিয়ে কিছুই বলতে পারছে না। নমি ভুল বুঝবে এই ভয়ে সে চুপ করে গেল। এই চুপ করে যাওয়ায় তৃতীয় পক্ষকে এক ধাপ এগোনোর সুযোগ করে দিল। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু এরপর আর এক কাণ্ড। হঠাৎ আহিলের হাতে আসলো একটা ডায়েরি। এই ডায়েরি আগে দেখেনি আহিল। কৌতূহলবশত ডায়েরিটা খুলতেই কিছু লেখা চোখে পড়ল, সাথে বিভিন্ন পাতায় থেকে কিছু চিরকুট চিঠি ডায়েরি থেকে বেরিয়ে নিচে পড়ে গেল। একটা লেখায় চোখ আটকে গেল, সাথে দমও যেন আটকে আসছিল আহিলের। গোটা গোটা অক্ষরে লেখা, আমি আহিলকে কোনোদিনই মন থেকে মানতে পারিনি। ওর ব্যবহার আমার কাছে জাস্ট বিরক্ত লাগে। একটা মানুষ এতটা বিরক্তিকর কি করে হতে পারে? আমার ভালো ইচ্ছে অনিচ্ছা কিছুই দেখে না, শুধু নিজের জোর খাটায় আমার উপর। আমার দম বন্ধ লাগে ওর সাথে। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকেই চাই আমি, কিন্তু আহিলকে আমি এটা জানাতে পারবো না। ও বুঝবেও না। আমি ওকে সহ্য করতে পারছি না। আহিল স্তব্ধ হয়ে রইল, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে ও আকাশ থেকে ধপ করে মাটিতে পড়ল। আর বাকি সব চিঠিগুলোর ভাষা ছিল অত্যন্ত আপত্তিকর, যার প্রেরকের নাম না থাকলেও প্রাপক ছিল নওমি। একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীর ডায়েরিতে এই হাতের লেখা দেখার পর আহিলের পক্ষে মাথা ঠিক রাখা অসম্ভব ছিল। তবুও এক এক করে সব চিঠি উল্টে পাল্টে পড়ল। কিছু কিছু চিঠির রিপ্লাই মনে হলো, অর্থাৎ যাকে পাঠানো হয়েছে তার কাছ থেকে যাবে এমন। সে ডায়েরিটা খুলে লেখা মিলিয়েছে, বারবার মিলিয়েছে, এই আশায় যে হয়তো লেখাটা নওমির নয়। কিন্তু তার আশার উপর পানি ঢেলে বারবার একই উত্তর এসেছে, লেখাটা নওমিরই। যন্ত্রের মতো অনেকক্ষণ বসে শূন্যদৃষ্টিতে চেয়েছিল সে, তারপর উঠে সবকিছু লুকিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। আর এই নিয়ে কোনো কথা বলবে না নওমিকে, তার রুচি হচ্ছে না কিছু বলতে। তাই বাসা থেকে বেরিয়ে খুব রাতে বাড়ি ফিরল। সেই দিন থেকে শুরু হলো ওদের সম্পর্কের পুরোপুরি শেষ করার একটা নীরব শীতল অধ্যায়। কোনো চিৎকার চেঁচামেচি ঝগড়া ছাড়াই শুরু এক বুক অবজ্ঞা আর একতরফা ঘৃণা নিঃশেষ দহনের মাধ্যমে দূরে সরে যাওয়া। এরপর হুট করেই নমির হারিয়ে যাওয়া। নমি যাওয়ার পর আহিল নিজের ইগো ভুলে একবার গিয়েছিল তার বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে পেল আর এক ধাক্কা। নমি সেখানে নেই। নমির বাবার মতে নমি যেই দিন তাদের বাড়ি এসেছিল সেই দিনই তারা ওকে ফিরিয়ে যেতে বলেছিল, কিন্তু নমি যাবে না বলে অনেক কাহিনী করে শেষেমেশে ওনারা জানিয়ে দেয় নমির জায়গা হবে না এই বাড়িতে। যেই মেয়ে জামাইয়ের সংসার ফেলে চলে আসে তার মতো মেয়ে দরকার নেই তাদের। নমির বাবার কথা শুনে আহিল একটু চিন্তায় পড়লেও বিষ ঢালতে এগিয়ে আসে তার সৎমা। আমার ছোট বোন দেখছি ওই মাইয়া তার মায়ের বইনের পোলার সাথে গেছে। এই রাত বেড়াইতে একটা ছেলের হাত ধইরা চইলা যে গেল, মান সম্মান নাই তার। আহিল অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওর মার বোনের ছেলেকে? আর যেহেতু ওর সাথে গেছে, নিশ্চয়ই ওর খালার বাড়ি যাবে। নমির মা মুখ বাঁকিয়ে বলল, ওর মায়ের পোলাটার নাম আবরার। তারা মাইয়ার খালার ওইখানে যায় নাই। কই গেছে আমরা বলবার পারি না। নিশ্চিত ওই পোলার লগে গেছে গা। এমনিও আগের থেকে ওই পোলার লগে নূরের ভাব বেশি, ঘেঁষাঘেঁষি কম ছিল না। বাবা গো, কিছু কইলেই তো আমি খারাপ। আরও অনেক কিছু বলে আহিলকে উস্কে দিল সে। আহিল কিছু না বলে বেরিয়ে আসলো। নমিকে খোঁজার চেষ্টা করেনি আর। সে যেখানে গিয়ে ভালো থাকবে থাকুক। সেদিনের পর থেকে জীবন থেকে নমি নামক অধ্যায় মুছে ফেলার সব রকম চেষ্টায় রত ছিল আজলান। এক প্রকার সফলও ছিল, কিন্তু একাকিত্বের সময় কিংবা ঘুম না আসলে খুব মনে পড়ত। কম তো যত্ন করেনি মেয়েটাকে, কম ভালোবেসেছিল বুঝি। তবুও তার সাথে এমন হলো কেন? ওর জন্য একটু মায়া হলো না বুঝি? বিয়ের আগে কি বলতে পারতো না তার যদি পছন্দ থেকে থাকে? নাকি ওই নরকের জীবন থেকে বেরোনোর জন্য তাকে ব্যবহার করেছে মেয়েটা? তার আগের জীবনও তো সুখী ছিল না, এটা তো জানা আহিলের। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এলো আহিল। চোখের কোণে পানি অস্তিত্ব দেখা গেল।
বুড়ো আঙুল দিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো সে। এখন ভেবে লাভ নেই। এখন ওর কাজ নমিকে খুঁজে বের করা। কিভাবে বের করবে এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। অস্থিরভাবে পায়চারি করতে লাগলো আজলান। তার মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে এখন শুধু তৌহিদের সেই কথাটাই ঘুরপাক খাচ্ছে। তুহিনকে ফলো করলেই তোর অর্ধেক সমস্যার সমাধান। কিন্তু তুহিকে সে চেনে, এত কাঁচা সে নয়। সে যখন বলবে তখন আজলান নমির কাছে যাওয়ার মাঝে বাধা হয়ে দাঁড়াবেই। হঠাৎ সে দৌড়ে গিয়ে কাবার্ড খুলল। অনেকক্ষণ খুঁজে একটা শার্ট বের করে সেটার পকেট চেক করলো। ইস, কাগজটার করুণ দশা হয়েছে। এই অবস্থা দেখে আজলান নিজেই নিজের কপাল চাপড়ালো। এই স্লিপটা এভাবে রেখে দিয়েছি। এটা আদনানের হসপিটালের স্লিপটা, কিন্তু পকেটে রাখায় এটা ধোয়ার সময় ভিজে কাগজটার দশা খুব খারাপ। আজলান সেটা খুব সাবধানে টেবিলে রেখে একটু চেপে ঠিক করার চেষ্টা করলো। তারপর লেখাগুলো পড়ার চেষ্টা করলো। নাম আর একটা নাম্বার ছাড়া কিছুই নেই। কি করবে ভেবে পাচ্ছে না সে। এখন মনে হচ্ছে তুহিকে ফলো করা ছাড়া আসলেই কোনো উপায় নেই। নমি আদনানকে নিয়ে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল স্কুল শেষে। খাতা গুছিয়ে একটু পরেই বের হবে। নমি স্কুল আদনানকে নিয়ে আসে সবসময়। আদনানও মাশাল্লাহ ভালো বাচ্চা, একটু ডিস্টার্ব করে না। ছেলের আদরে ডাক শুনে নমির ঠোঁটের কোণে এক চিলতে ক্লান্ত হরণকারী হাসি ফুটে উঠল। ডায়েরি আর কলমটা ব্যাগে রেখে আদনানকে কোলে তুলে নিল। আদনান মায়ের গলার সাথে নিজের কচি দুহাত পেঁচিয়ে ধরে কাঁধে মাথা রাখল। নমি আদনানের দিকে তাকিয়ে বলল, বলো আব্বু। আদনান দুই হাত একসাথে করে মুখের কাছে নিয়ে বলল, মা তুই। নমি হেসে বলল, হ্যাঁ, এখন আমরা বাসায় যাব, তারপর আম্মু তোমাকে মজাদার সুজি করে রান্না করে খাওয়াবো, কেমন? আদনান বুঝলো কিনা কে জানে, ফিসফিস করে হেসে উঠল। নমিও হেসে ওকে নিয়ে টিচার্স রুম থেকে বেরিয়ে গেল। অর্ধেক যেতেই আদনান আবার মায়ের কোল থেকে মাথা তুলে গোল গোল চোখ করে তাকালো। তার ছোট্ট কপালে কৌতূহলের ভাঁজ। সে আধো আধো গলায় বলল, তুই। আদনানের মুখে এই নামটা শুনলে নওমির খুব হাসি পায়। অদ্ভুত হলেও খুব কিউট লাগে। সে হেসে আদনানের গালে ঠোঁট দাবিয়ে বলল, ওরে আমার বাচ্চাটা, তুমি খালামণিকে কি ডাকো এটা? মায়ের হাসি শুনে আদনানও খিলখিল করে হেসে উঠল। মার কোল ঘেঁষে মুখটা লুকিয়ে নিয়ে নিল আবারও। নমি ওর পিঠে হাত বুলিয়ে হাসল। আদনান তুহিকে টুই বলে ডাকে, সেটা খুব আদরের ডাক। ছোট বাচ্চা, অবুঝ মন, তার কাছে যে ভালোবাসা দেয় সেই তো আপন। ছোট থেকেই তুহির কাছে বেশি ভালোবাসা পেয়েছে। যতই কষ্ট হোক তুহি কিংবা নওমি কেউই ওকে ভালোবাসার কমতি রাখেনি, আর না অন্য কিছুর। আদনানকে খুব আদর যত্নে বড় করেছে। তুহি যখন প্রমোশন পেল, সে প্রথমে আদনানের জন্য অনেক জিনিস আর খাবার এনেছিল। নমির মনে আছে, এই মেয়েটা রক্তের না হয়ে ওদের জন্যে যত্ন করেছে, কেউ করেনি। তাই বোধহয় আদনান ওকে বেশি ভালোবাসে। মাঝে মাঝে তো তুহিকে পেলে নমিকেও পাত্তা দেয় না। তবে এটাও নমি খারাপ লাগে না, বরং ভালো লাগে। তার মনে আছে, যাক, এই দুনিয়ায় কেউ তো আছে যে আদনানকে নিঃস্বার্থ ভালোবাসে। ওর ভাবনার মাঝে আদনান আবার ডাকলো। মুখ ভার করে ছলছল চোখে তাকিয়ে বলল, তুই আছে না। তুমি আসবে তো আব্বু? আমরা বাসায় গেলেই দেখবে এসে যাবে, কান্না করে না। তুই প্রতিদিন একবার হলেও এসে দেখে যায়। ব্যস্ততা বাড়লে সেদিন আসতে পারে না, কিন্তু সর্বক্ষণ খবর নেয়। আর আদনান হচ্ছে তুহিকে তার লাগবেই। দিনে 1000 বার জিজ্ঞেস করে ফেলবে তুহির কথা। নমি আলতো করে আদনানের ওলট পালট হয়ে যাওয়া নরম চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল। মায়ের আশ্বাসে আদনানের মেঘ করা মুখটা আবারও একটু শান্ত হলো। সে নিজের ছোট্ট চিবুকটা নমির কাঁধে ঠেকে দিয়ে বড় বড় চোখ করে করিডোরের দেয়ালের দিকে তাকিয়ে রইল। নমির ব্যাগটা কাঁধে ভালো করে সামলে নিয়ে ধীর পায়ে স্কুলের মেইন গেট দিয়ে এগিয়ে গেল। ছুটির পর স্কুল প্রাঙ্গণটা এখন অনেকটাই শান্ত। দু একজন স্টাফ ছাড়া তেমন কেউ নেই। সে আদনানের মাথায় ছায়া দেওয়ার চেষ্টা করে ওনার আঁচল একটু টেনে নিল। এই সময় রিক্সা পাওয়া খুব বেশি কষ্টের। রাস্তার একপাশে এসে দাঁড়িয়ে নমি একটা রিক্সার জন্য এদিক ওদিক তাকাচ্ছিল। ঠিক তখনই দূরে মনে হলো একটা পরিচিত মুখ দেখল সে। আবার দেখার জন্য ঘাড় ঘুরিয়ে তাকাতেই ঝটকা খেল সে। মেরুদণ্ড বেশ শীতল স্রোত নেমে গেল, পুরো শরীর কেঁপে উঠল। আদনানকে বুকে চেপে দৃষ্টি সরিয়ে দ্রুত রিক্সা খুঁজতে লাগলো। ততক্ষণে ওপাশ থেকে বড় বড় পা ফেলে রাস্তা পার করে এগিয়ে এলো আদনান আজওয়াদ। ঠিক নমির সামনে এসে দাঁড়ালো।
নমি 2 কদম পিছিয়ে গেল। তখনই শোনা গেল আকুল কণ্ঠের পরিচিত কণ্ঠস্বর। নমি পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদনান আবার ওর সামনে এসে দাঁড়ালো। কোথায় পালাচ্ছ? নমি একবার এপাশ ওপাশ দেখে বলল, রাস্তা ছাড়ুন। ছাড়বো না। আগে বলো আমার সাথে কথা বলবে। আপনার সাথে বলার মতো কিছু নেই। আমি আপনাকে চিনি না, আর একজন অপরিচিত লোকের সাথে কিছু কথা বলার নেই আমার। আমি আপনাকে চিনি না। কথাটা আদনানের কোথায় যেন বিঁধল। সে মলিন মুখে একবার আর চোখে আদনানের দিকে তাকালো। বাচ্চাটা বড় বড় চোখ করে ওকে দেখছে, বোধহয় বুঝতে চাইছে এটা তার বাবা কিনা। কিন্তু সেদিন মা তো বলল এটা বাবা নয়। আদনান ওকে ইশারা করে বলল, বাচ্চাটা মানে আদনান কার ছেলে? নমি চমকে তাকালো। এই লোক কি বোঝাতে চাইছে? ইনডিরেক্টলি ওর চরিত্রের দিকে আঙ্গুল তুলছে। সে রক্তাভ চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার বা আমার ছেলের পার্সোনাল কিছু বাইরের কারোর সাথে শেয়ার করতে অনিচ্ছুক আমি। প্লিজ রাস্তা ছাড়ুন। আদনান আকুল কণ্ঠে বলল, বলো না নমি, আদনান আমার ছেলে তাই না? একবার বলো প্লিজ। নমি ঠোঁটের কোণে এক চিলতে বিষাক্ত আর তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। অবাকের ভান করে বলল, আপনার আপনার ছেলে কেন হতে যাবে? ও তো আমার ছেলে। হিজ মাই সন, অনলি মাইন। আই অ্যাম হিজ মাদার অ্যান্ড এভরিথিং। এই দুনিয়াতে আমি ছাড়া ওর আর কেউ নেই, কেউ না। সো আপনার কোথাও একটা ভুল হচ্ছে। প্লিজ রাস্তা থেকে সরে দাঁড়ান আপনি। আদনান সরল না, বরং এগিয়ে আসলো 1 কদম, আর তার দেখে 2 কদম পিছিয়ে গেল নমি। আতকে উঠে আশেপাশে তাকালো। স্কুলে কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই অনেকেই তার দোষ খোঁজার জন্য ওত পেতে থাকে। কম কথা খোটা শোনেনি সে। একে তো সুপারিশে কম যোগ্যতা নিয়ে চাকরি পেয়েছে, অন্যদিকে সিঙ্গেল মাদার। এখন যদি আদনানের সাথে দেখে তাহলে কথা অনেক দূর গড়িয়ে যেতে বেশি সময় লাগবে না। অজানা ভয়ে তার বুকের ভেতর ধুকপুক করছে। প্লিজ আমাদের থেকে দূরে থাকুন। কেন থাকবো? তুমি আমার জবাব দাও আগে। এবার রাগ দেখিয়ে বলে উঠল নমি, একজন ডক্টর হয়ে রাস্তায় একটা মেয়েকে একা পেয়ে হ্যারাস করতে আপনার লজ্জা লাগছে না? ভদ্র ঘরের ছেলে হলে কখনো মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে একটা বাচ্চা সহ মেয়েকে রাস্তায় আটকাতে দাঁড়াতেন না। নমির চোখ দুটো লাল হয়ে আসছে। আজলান অবাক কণ্ঠে বলল, নমি, আমি তোমায় হ্যারেস করছি? আমি তো হ্যারাস নয় তো কি? এভাবে মাঝ রাস্তায় জেরা কেন করছেন আপনি? আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে এটাকে কি হ্যারাস বলে না? আজলান কিছু বলতে যাবে তখনই দেখলো নমি আর চোখে অন্যদিকে তাকাচ্ছে। সে সেই দিকে অনুসরণ করে তাকাতেই দেখলো 2-1 স্টাফ মাত্রই বের হচ্ছে। নমির বুকের ভেতরে ধরফরানি তখন চরমে। সে জানে এই শহরে একজন সিঙ্গেল মাদার হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকাটা কতটা কঠিন। তার উপর কম যোগ্যতায় আর সুপারিশের খোঁটা তো প্রতিদিনই চায়ের কাপের ঝড় তোলে। এখন যদি এই বিলাসবহুল গাড়ির মালিকের সাথে তাকে কেউ এভাবে তর্ক করতে দেখে, তবে কালকে স্কুলের স্টাফ রুমে মুখ দেখানো দায় হয়ে পড়বে। আজলান বোধহয় বুঝলো নওমির চাহনি। সে নরম গলায় নিচু স্বরে বলল, আমরা কোথাও বসে কথা বলি। বললাম তো আপনার সাথে কোনো কথা নেই। প্লিজ পিছু ছাড়ুন আমাদের। নমি প্লিজ, বেশি সময় নেব না। একটু ভেবে বলল, আচ্ছা চলো, তোমাদের আমি বাসায় পৌঁছে দিই, তখন না হয় কথা বলা যাবে। নমি কঠোর চোখে তাকালো, হিস হিসিয়ে বলল, আমি নূরজাহান নওমি। আপনার দয়া নিব না আমি আমার ছেলেকে নিয়ে খুব ভালোভাবেই পৌঁছে যেতে পারবো। কোনো রকম আলগা দরদের কোনো দরকার নেই আমাদের। বলেই হনহনিয়ে আজলানের থেকে কিছুটা দূরে চলে গেল। একটা রিক্সা পেতেই সেখানে উঠে হাঁপ ছেড়ে বাঁচল। স্কুলের দিকে একবার চোখ বুলালো, না, কেউ খেয়াল করেনি ওদের। সে আদনানকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। এতক্ষণ আজলানের সামনে যে শক্ত পাথরের মতো নওমি দাঁড়িয়েছিল, রিক্সাটা একটু দূরে আসতেই তার সেই বাঁধন ভেঙে গেল। হুডের আড়ালে নিজের মুখটা লুকিয়ে সে নীরবে ফুঁপিয়ে কেঁদে উঠল। চোখের পানিতে নিকাব ভিজে যাচ্ছে, কিন্তু নমি কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। অতীতের সেই অপমানের দিনগুলো, আজলানের সেই নীরব অবজ্ঞা, বিষাক্ত কিছু সত্য সব আবারও মন মস্তিষ্কে ভেসে উঠল। ওইদিকে পেছনে যে একটা গাড়ি তাদের পিছু পিছু আসছে সেটা তার টেরই পায়নি। নমি ভাবেনি আজলান ওকে হন্য হয়ে খুঁজবে। আজলান তো ওকে ভুলে যাওয়ার কথা, তার তো অন্য কেউ ছিল। আজলান গাড়ি নিয়ে নমি রিক্সাকে ফলো করতে করতে ওর বাসা অবধি আসলো। নমি বাসার সামনে রিক্সা থামাতেই দূরে গাড়ি দাঁড় করালো আজলান। গাড়ি থেকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সবটা পর্যবেক্ষণ করলো। নমি বাড়ির গেট পেরোতেই গাড়ি থেকে বেরিয়ে এলো আজলান। গেটের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। ততক্ষণে নমির চোখে আড়াল হয়েছে।
আদনান আশেপাশে দেখে একটু এগিয়ে দেখলো দারোয়ান বসে আছে। ওকে দেখেই দাঁড়িয়ে বলল। কাকে চাইতেছেন? আদনান একটু থতমত খেলো, তবু হেসে বলল। এখন যে একজন গেল না বাচ্চা নিয়ে, ওনার বাসা কোন ফ্লোরে? দারোয়ান সন্দেহের দৃষ্টি তাক করলো আদনানের উপর। পা থেকে মাথা পর্যন্ত কেমন করে তাকিয়ে বলল। ওই আফার খোঁজ আপনি চাইতেছেন কেন? আদনান অস্বস্তিতে পড়ে গেল। এভাবে তাকালে যে কেউ অস্বস্তিতে পড়বে। সে সামলানোর চেষ্টা করলো। আসলে উনি আমার একজন পরিচিত আত্মীয়, তাই জিজ্ঞেস করছিলাম। আমি আস্তে আস্তে তো ভেতরে চলে গেল। আদনানের চকচকে চেহারা, দামি শার্ট আর একটু দূরে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল গাড়িটা দারোয়ানের আগেই লক্ষ্য করেছে। বছরে কেউ খোঁজ নিতে না আসা নূরজাহানের খোঁজ নিতে এমন একজন হাই প্রোফাইল পুরুষ মানুষের হুট করে আগমন দারোয়ানের চট করেই বিশ্বাস হলো না। সে কণ্ঠে সন্দেহ ঢেলে বলল। আত্মীয়? আপনারা তো কোনোদিন দেখি নাই। আফা এখানে কতগুলো দিন ধরে থাকে, ওনার এক বান্ধবী ছাড়া আর কাউরে তো আসতে দেখি না। আপনি এখন ওনার খোঁজ নিয়ে কি করবেন? আদনান বিরক্ত হলো কিছুটা। নিজের বউর সাথে দেখা করতে কত জেরার সম্মুখীন হতে হচ্ছে তাকে। পরক্ষণেই ভাবলো এখন বউ পরিচয় দেয়া যাবে। মেয়েটা বোধহয় মানে না। আজ তো বলল সে নাকি চেনে না তাকে। সে পকেট থেকে মানিব্যাগ বের করার ভান করে অত্যন্ত নরম ও ভদ্র গলায় বলল। দেখুন চাচা, আমি সত্যি ওনার খুব কাছের মানুষ। অনেক বছর পর দেখা তো, তাই ওনার ফ্ল্যাটটা চিনতে পারছি না। ওনার নাম নূরজাহান নওমি না? আমি এখন যাব না, জাস্ট জিজ্ঞেস করেই চলে যাব। নওমির পুরো নামটা আদনানের মুখে শুনে দারোয়ান সন্দেহ কিছুটা কমলো বটে, কিন্তু সে পুরোপুরি গলল না। আদনান সেটা বুঝতে পারল। সে আবারও বলল। দেখুন, আমি মিথ্যা বলছি না, আমি একজন ডক্টর। ওনার ছেলে আদনান ও অসুস্থ থাকাকালীন আমার কাছেই গেছিল। আমি জাস্ট ওর কথা জানার জন্য। দারোয়ান বোধহয় গলল। সে জবাবে বলল। আদনান বাবা এখন সুস্থ। ওরা 3 তলার 2 নম্বর ঘরটায় থাকে। কিন্তু আমি ওনার অনুমতি ছাড়া কোনো বাইরের মানুষরে ওনার ঘরে যাইতে দিতে পারবো না। আফায় একা একটা বাচ্চা লইয়া থাকে। কত মাইনসে কত কথা কয়। ভালো মানুষ আফাটা, কিন্তু মাইনসের মুখ তো আর বন্ধ করুন যায় না। আপনি অন্যদিন আইসেন। আর আফারে যেহেতু চিনেন, তাই ফোন করে আইসেন। মাফ করবেন, আমি যাইতে দিতে পারবো না। আদনান হেসে বলল। আমি যাব না আজ, অন্য একদিন। আমি জানি আসবো। আমি আজকে খবর নিতে এলাম। ধন্যবাদ চাচা। দারোয়ানের হাতে কিছু টাকা গুজে দিয়ে একবার উপরের দিকে তাকিয়ে নিজের গাড়ির কাছে চলে এলো। বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। অ্যাটলিস্ট নওমির বাসা তো খুঁজে পাওয়া গেল। সে এবার বাসায় যাওয়ার প্রস্তুতি নিল। সে নওমির খোঁজ পেতে গত 3 দিন নাওয়া খাওয়া এক করে ফেলেছে। প্রথমে তুহিকে ফলো করার চিন্তায় ছিল, কিন্তু প্রথম দিন ফলো করতে গিয়ে দেখলো তুহি নওমির বাসায় গেল না, উল্টো ওর এক বান্ধবীর বাসায় গেল। দ্বিতীয় দিন ভাবলো অন্য উপায়, আর সেই মোতাবেক খুঁজে বের করলো আবরারকে। প্রথমে সে আবরারের ফেসবুক আইডি খুঁজে বের করলো। বহু ঘাটাঘাটি করেও কিছু পেল না। হতাশ হয়ে আদনান মনে করার চেষ্টা করলো নমির সাথে বিয়ের পর যখন ওদের সম্পর্ক ভালো ছিল, তখন নমি টুকটাক গল্প করার সময় তার খালার বাড়ির কথা বা কিছু বলেছিল। আদনানের আচ্ছা মনে পড়ল, নমি একবার বলেছিল যখন প্রথম আবরারের ছবি নিয়ে ঝামেলা হয় তখন। আবরার ফার্মেসিতে পড়াশোনা করে বা মেডিকেল সেক্টরেই যুক্ত এমন কিছু বলেছিল। পরে সে আবার ফেসবুকে আবরারের আইডি চেক দিল। সেখানে লেখা ছিল তাদের আশেপাশেই একটা মেডিকেলের নাম, যেখানে সে পড়াশুনো করেছে। আদনান নিজে একজন ডাক্তার হওয়ায় মেডিকেলে এই লাইনে সিনিয়র জুনিয়র সার্কেলের সাথে তার যোগাযোগ বেশ শক্ত। সে আর দেরি না করে ড্রাগস অ্যান্ড ফার্মেসি বিভাগের এক পরিচিত জুনিয়র ছোট ভাইকে ফোন দিল। তাকে আবরারের নাম আবরারুল মুক্তাদি আর ওর আনুমানিক একটা আইডি দিয়ে বলল ও যেখান থেকে পাশ করেছে সেটা বলে দিল। তারপর বলল এই ছেলেটা এখন কোন এরিয়ায় বা কোন ডায়াগনস্টিক সেন্টারের সাথে যুক্ত আছে তার একটা খোঁজ এনে দিতে। মেডিকেল লাইনের নেটওয়ার্ক খুব ছোট হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই জুনিয়র আদনানকে খবর দিল আবরার এখন ধানমন্ডি 2 নম্বর রোডের মোড়েই একটা বড় কর্পোরেট ফার্মেসি এবং ল্যাবরেটরির চেইনের ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছে। কিন্তু সে কনফার্ম না এই আবরারই ওই আবরার কিনা। ঠিকানা পেয়েই আদনান আর দেরি করলো না। সে কনফার্ম না হলেও মন বলছিল কিছু একটা পাবেই সে এখানে। সে পরদিন সকালেই সেখানে পৌঁছে গেল। আবরার প্রথমে আদনানকে খেয়াল করেনি, ভেবেছে কোনো পেশেন্ট। সে তার কাজ করতে করতেই ওকে জিজ্ঞেস করলো। জি বলুন। আদনান এক পলক আবরারের দিকে তাকালো। ছবির সেই ছেলেটার চেয়ে এখানকার আবরার কিছুটা পরিণত, চোখে মুখে দায়িত্ববোধের ছাপ স্পষ্ট।
সে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি ডক্টর আজলান আজওয়াদ। তোমার সাথে আমার কিছু দরকার আছে। আবরার প্রথমে না বুঝে ভ্রু কুঁচকে তাকালো। আজলানকে দেখে তার নামটা মাথায় খেলে যেতেই সে চমকে দাঁড়িয়ে গেল। মুহূর্তেই চোখের দিকে তাকাতেই আবরারের চল শক্ত হয়ে এলো। তার চোখের মণি দুটো রাগে আর ঘৃণায় ছোট হয়ে এলো। সে মুখ কুঁচকে বলল, এখানে কেন আপনি? কি দরকার আপনার আমার সাথে? আমরা একটু বসে কথা বলি। বেশি সময় না, অনলি 10 মিনিটস। সময় নষ্ট হবে না, প্লিজ চলো আবরার।